তারা সম্পূর্ণ বিভাজনের পথে হেঁটেছে। তারা আওয়ামী লীগ বিরোধী তীব্র জিঘাংসা, সেটার অনেক যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আপনি যখন শপথ নেবেন, আপনি যখন দায়িত্ব নিবেন, সে দায়িত্ব থেকে আপনি কেন জিঘাংসা পালন করবেন? আপনি কেন 32 নম্বর ভাঙতে দিলেন? মানে তখন যেরকম দগদগে একটা কেবলই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে আন্দোলন করে, আন্দোলনরতদের মধ্যে যে একটা দগদগে অবস্থান, আ মানে সেই অবস্থায় কি আসলে বিভাজন এড়িয়ে ঐক্যমত তৈরি করে ফেলা যেত সকল দলমতের মধ্যে? মানে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদ। তার মা 2 বছর জেলে ছিলেন, তার ভাই মারা গেছেন, তিনি 16 বছর ইসরায়েলে ছিলেন, 2 বছর ওই সময় নির্যাতিত ছিলেন। কিন্তু শপথ নেয়ার পরে দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বের বাইরে আর কোনো কিছু মাথায় রাখা উচিত না। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন, কথা বলার পরে সাথে সাথে দীনেশ ত্রিবেদীর সাথে কথা বললেন, এবং দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলার পরে দীনেশ ত্রিবেদীর সাথে সাথে চলে গেলেন দিল্লি, নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন। নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পর আমার ধারণা উনি আবার সার্জিও গোরকে মতামত দিলেন, এবং সার্জিও গোর সেটা নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে কথা বললেন। আর এত তৎপরতা সত্ত্বেও ভারত তো চাইলেই আসলে যেহেতু ভারতে তিনি আশ্রিত আছেন, ভারত তো চাইলেই সেখানে একটা বিধিনিষেধ আরোপ করতে পারত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অ্যাবসলুট রিলেভেন্ট, এবং আমার স্মল প্রেডিকশন, আওয়ামী লীগ রিভাইভ হয়ে গেছে। 26 সালের ভোটে যাওয়ার ব্যাপারে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। তখন স্বাভাবিকভাবেই ভারতের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেই ভারত অনুরোধ করে দ্বিধাদ্বন্দ্বটা কাটিয়ে দিল কি করে? কোচিং সেন্টার, স্কুল সাপোর্ট, কলেজ সাপোর্ট, মাদ্রাসা সাপোর্ট, এগুলো প্রাতিষ্ঠানিকভাবে জামাত যেভাবে দিতে পেরেছে, আর কোন দল তার 1% দিতে পারেনি। এটাকে আপনি অন্যায় বলতে পারবেন না। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত দেশ। জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে 41টি বিদ্যুৎ কেন্দ্র। গ্রাম থেকে শহর সবখানেই তীব্র লোডশেডিং, ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। গ্যাস বিদ্যুৎ সংকটে বন্ধের পথে কারখানা, ছাঁটাই আতঙ্কে কর্মীরা। এমন বাস্তবতায় পার হলো বিএনপি সরকারের 6 মাস। অবশ্য তারা দাবি করছে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি এবং রেখে যাওয়া জঞ্জালের কারণেই এই বিপর্যয়। বাস্তবতা কি আসলেই তাই? এদিকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে যতটা সোচ্চার, জনভোগান্তি নিয়ে কি ততটা সোচ্চার জামায়াত এনসিপির বিরোধী দলীয় জোট? কোথায় তাদের ছায়া ক্যাবিনেট আর গঠনমূলক সমালোচনা? অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দল এবং শিবিরের মারামারি তো লেগেই আছে। আর এমন বাস্তবতায় দেশে ফেরার চূড়ান্ত বার্তা দিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ভেতরের এমন সংকটময় পরিস্থিতি কি তার ফেরার পথ সুগম করছে? শেখ হাসিনার প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে আর এক দফা ধাক্কা খেয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক। প্রেস কনফারেন্সটি না করতে দিতে বাংলাদেশ সরকারের আহ্বান অগ্রাহ্য করলেও সরকার প্রধান তারেক রহমানকে ভারত সফরে নিতে এখন বেশ তৎপর ভারত। বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের অবস্থান আসলে কেমন? অতীতে বিভিন্ন সময় নির্বাচনের আগে জাতীয় পার্টিকে কখনো চাপ, আবার কখনো বিভিন্ন বার্তা দিয়েছে দেশটি। এখনো কি আছে তেমন কোনো বার্তা? এক সময়ের জোট সঙ্গী এবং মিত্র আওয়ামী লীগের ফেরা নিয়ে কি অবস্থান দলটির? এসব নিয়ে কথা বলতে পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হচ্ছেন, সময় দিচ্ছেন। আমি মূলত আজকে আম সরকারের ৬ মাস পূর্ণ হলো। ৬ মাসে একটা মূল্যায়ন তো করাই যায়। আবার বিরোধী দলেরও ৬ মাস, বিরোধী দল হিসেবে তাদেরও মূল্যায়ন শুনতে চাইবো। জনজীবনের নানান সংকট এই সময়ে এসে আলোচনায় আসছে, সেগুলো নিয়ে কথা বলতে চাইবো। এর মধ্যে শেখ হাসিনা ফেরার বার্তা দিচ্ছেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক, ভারতের তৎপরতা ইত্যাদি বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবো। শুরুতেই আসলে এই যে ৬ মাস কেমন হলো? মানে ৬ মাসে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আর জনগণ কিভাবে মূল্যায়ন করছে বলে মনে করছেন? দেখুন, বাংলাদেশ চালানো খুব কঠিন কাজ। এদেশে বেকার সমস্যা প্রকট, এদেশে ট্রাফিক সমস্যা প্রকট, পলিউশন বাড়ছে, রিভার এরোশন বাড়ছে, বন্যা হয়, প্রচন্ড গরম থাকে, এনার্জি ক্রাইসিস, মানুষের ইনকাম লেভেলটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি না, পুষ্টিমান স্যাটিসফ্যাক্টরি না, হসপিটাল ম্যানেজমেন্ট ভালো না, হসপিটাল অনেক ভালো করাও হয়নি জনসংখ্যা অনুপাতে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কখনো স্যাটিসফ্যাক্টরি না। তো এদেশের মানুষ তো একটা অসন্তোষ নিয়েই দিন পার করে।
যে কারণে প্রতিবার যখন ভোট হয় বা পট পরিবর্তন হয় বা আন্দোলন হয় বা আন্দোলন সফল হয়, মানুষ বিপুল আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তুত থাকে হুম, যে এখন হয়তো বা পরিবর্তন হবে। যেমন 5ই আগস্ট, কোনো সন্দেহ নাই তার আগে যে 36 দিনের জনগণের মোবিলাইজেশন, ইসলামিক দলগুলোর অ্যাক্টিভ পার্টিসিপেশন, বিএনপি শেষ মুহূর্তে পুরোপুরি অংশগ্রহণ, সব মিলিয়ে যে এতদিন পরে 90 সালের পরে একটা সরকারের পতন হলো, একটা এক্সাইল গভর্নমেন্ট এক্সাইলে চলে গেল, এটার মাধ্যমে মানুষের মনে হয়েছিল এখন হয়তো বা নতুন একটা বাংলাদেশ গড়া যাবে। এবং সেই সময় আমি অবাক হতাম, ছাত্ররা বুঝে না বুঝে বাজারে গিয়ে দাম নির্ধারণ করতো, আপনি দাম বেশি নিচ্ছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ইসলামিক দলগুলো, চরমোনাই পীর সাহেবের ভক্তরা ট্রাফিকে দায়িত্ব পালন করেছে। আমার কাছে মনে হয়েছিল এই শক্তিটাকে সঠিক পথে গাইড করতে পারলে হয়তোবা হয়তোবা নতুন একটা বাংলাদেশ গড়া সম্ভব ছিল। কিন্তু সেই সময়ের সরকার অথবা তাদের অ্যাডভাইজাররা, তার বুদ্ধিদাতারা, তারা সম্পূর্ণ বিভাজনের পথে হেঁটেছে। তারা আওয়ামী লীগ বিরোধী তীব্র জিঘাংসা, সেটার অনেক যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আপনি যখন শপথ নেবেন, আপনি যখন দায়িত্ব নেবেন, সে দায়িত্ব থেকে আপনি কেন জিঘাংসা পালন করবেন? আপনি কেন 32 নম্বর ভাঙতে দিলেন? আপনি কেন আওয়ামী লীগের ব্যান করতে বাধ্য হলেন বা ব্যান করলেন এবং একটা একতরফা ইলেকশন উপহার দিলেন? যে ইলেকশন অন্তর্ভুক্তিমূলক ছিল না, ফেয়ার ছিল না, পার্টিসিপেটরি ছিল না, এটাই তো মূলত 14, 18 এবং 24 ইলেকশনের কালিমা। অনেকটা সেই কালিমারই ধারাবাহিকতার একটা ইলেকশন করলেন। আপনারা চাইলে অনায়াসে একটা ঐক্যমত জাতি সত্তা সৃষ্টি করতে পারতেন। ওই সরকারের সময়ই বাংলাদেশ ভিন্ন পথে চলে গেছে এবং বাংলাদেশ সঠিক পথে ফিরতে এখনো পারেনি। নতুন সরকার কিভাবে এই দেশকে কিন্তু সঠিক পথে আসলে ফেরাবে? আপনি যে বলছেন যে একটু যদিও আমার এটা আলোচনার বিষয় না, তবুও একটু জিজ্ঞাসা করি যে ওই সরকার চাইলে অনায়াসেই একটা ঐক্যমত তৈরি করতে পারতেন। তাই পারতেন কি? মানে তখন যেরকম দগদগে একটা কেবলই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে আন্দোলন করে, আন্দোলনরতদের মধ্যে যে একটা দগদগে অবস্থান, আ মানে সেই অবস্থায় কি আসলে বিভাজন এড়িয়ে ঐক্যমত তৈরি করে ফেলা যেত সকল দলমতের মধ্যে? দেখুন, আন্দোলনে 5ই আগস্ট আমাদের এখানে পট পরিবর্তন হলো। এরও অনেক দিন পরে আওয়ামী লীগ ব্যান করা হলো, অনেক হুম, দিন পরে। হুম। আওয়ামী লীগ ব্যান করা হবে এটা তো আন্দোলনের দাবি ছিল না। আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না এটা তো আন্দোলনের দাবি ছিল না। সুষ্ঠু ভোট হবে এটা ছিল আন্দোলনের দাবি। অথবা আগে সুষ্ঠু ভোট হয়নি, সেটাই হচ্ছে আন্দোলনের সারে নজির, মূল সারে নজির। সেখান থেকে যারা ডাইভার্ট হয়ে চলে গেল ভেন্ডেটা, 32 নম্বর ভেঙে ফেলা, হুম। আম, জাদুঘরকে গণভবনকে গণ জাদুঘর করে ফেলা এবং আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগকে ভোট করতে না দেওয়া, চারটা জিনিস ঘটেছে। এখন সেই সময়ের সরকার যেটা ভুল করেছিল, প্রথম এটা একটা ভুল ছিল, আভ্যন্তরীণ ভাবে ঐক্যমত সৃষ্টি করেনি, ঐক্যমত কমিশন করে 29টি দলকে ডাকেনি। আর যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং যে ভারতকে উপেক্ষা করা যায় না, উচিত না, সঠিক না দেশের স্বার্থে, ইউনিস গভর্নমেন্ট আসার সাথে সাথেই দেখা গেল তার আশেপাশের কিছু লোক ভারতের নতুন ম্যাপ আঁকছে, 7 সিস্টার নিয়ে মন্তব্য করছে, ক্যালকাটা দিল্লি দখল করে ফেলবে বলছে। ফলে ভারত প্রথমে ইউনিশ সরকারকে প্রচন্ড ভাবে ওয়েলকাম করেছিল, কিন্তু পরের দিকে শীতলতা দেখিয়েছে এবং বলেছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো রিলেশনশিপ স্ট্যাবলিশ করবে না। এবং বিক্রম মিস্ত্রি যখন ঢাকায় আসলেন, তখন ইউনুস স্যার দেখা করলেন। পরে ইউনুস স্যার মোদির সাথে দেখা করলেন, খুব সম্ভবত মালয়েশিয়া বা মালদ্বীপে। কিন্তু বাইডেন এত ঘটনা ঘটে গেছে, ভারত একটা স্পষ্ট শীতলতা দেখিয়েছে। সেই শীতলতার ফল কিন্তু নির্বাচন। ভারত যদি শীতলতা না দেখাতো, তাহলে এই নির্বাচন আরো 5 বছর, 7 বছর, 3 বছর, 10 বছর পরে হতে পারতো। ঈদগাহ মাঠে কিন্তু ইউনুস স্যারের পক্ষে বলা হয়েছিল 10 বছর, 10 বছর, 10 বছর, 10 বছর। তাই যদি হয়ে থাকে, তাহলে যে মানে আমি ঠিক শীতলতা ভারত, বুঝলাম না। ভারত শীতলতা না দেখালে কিভাবে ১০ বছর পরে নির্বাচন হতে পারত? না, মানে ভারত বলেছিল যে তারা নির্বাচিত সরকার ছাড়া তারা সম্পর্ক পুনঃস্থাপন করবে না। ও আচ্ছা। আর ভারতের সাথে হুম, ওয়ার্কেবল রিলেশন ছাড়া ন্যাচারালি হুম। আমাদের 4,000 মাইলের একটা বর্ডার আমরা আগাতে পারতাম না। তো ইউনুস মানে স্যার একটা ভারতের মেসেজ সাথে পেয়ে গেছে, সম্পর্কের শীতলতার কারণে। জি। শীতলতা। তো ইউনুস স্যার একটা মেসেজ পেয়ে গেছে যে তাকে ভোট করতে হবে। আমি অনেক বড় কনটেক্সটে বলছি, আপনার কোশ্চেনে আসছি আমি। হুম, এবং সেই কনটেক্সটে কিন্তু জনাব তারেক জিয়া তখনও আসতে পারেননি, যখন দেশে ভোট
হওয়া কনফার্ম হলো, তখন তারিক জিয়া আসলেন। তার আশায় হয়তোবা আমার মনে হয় ভারত আমেরিকার কোন একটা ভূমিকা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ ইলেকশন চাচ্ছিল তারা। আবার সেই ইলেকশনকে কেন্দ্র করেই তারিক জিয়া আসলেন, এবং তারিক জিয়া তার আগে কিছুদিন বললেন, আমার দেশে ফেরাটা সম্পূর্ণ আমার একক ইচ্ছাধীন না। এখানে একটা কম্পারিজন আসে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আহ 16 বছর এক্সাইলে ছিলেন, 16 বছর বা 15 বছর, হুম, এবং ফিরে আসার 7 দিন আগেও বলেছেন যে আমার আশাটা আমার হাতে না। এই 16 বছরের মধ্যে একদিনও ফিরে আসার কথা বলতে পারেননি, কোনো একটা অজানা কারণে, আমরা সেটা জানি না। কিন্তু শেখ হাসিনা, despite তার so many immediate allegation, কমপ্লেন, 3টা রিড ইলেকশন, তার বিরুদ্ধে বলা হচ্ছে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, তিনি করেছেন, এগুলো বলা হচ্ছে, তিনি কিন্তু সাহসিকতার সাথে বলে ফেললেন যে আমি ডিসেম্বরেই ফিরে আসবো। এই যে ডিসেম্বর বলার সাথে সাথেই আপনি দেখবেন বাংলাদেশে একটা ব্যাপক রদবদল শুরু হয়ে, একটা টালমাটাল শুরু হয়ে গেছে, একটা পলিটিক্যাল ভাইব্রেশন শুরু হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ। প্রথম, মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দলকে ডাকলেন তার বাসায়, আই মিন তার প্যালেসে, এবং সবাইকে খাওয়ালেন, সবাইকে এক হওয়ার কথা বললেন। ছোট ছোট দলগুলো যেগুলো তার আগে কোনো ভিত্তি ছিল না বা অস্তিত্ব ছিল না, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গুরুত্ব পাওয়া শুরু করলো, অনেকে মন্ত্রীও হতে পারে। দ্বিতীয় হচ্ছে সার্জিও গোরা আসলেন। হুম, ওনার আসাটার কয়েকটা অবজারভেশন আমার নিজস্ব। উনি আমার জানা মতে জামাত ইসলামীর সাথে দেখা করেননি, এটা আমি কোনো সঠিক প্রশ্ন পেলাম না। হুম, একজন প্রতিনিধি আসলেন, সরকারি দলের প্রধান মিনিস্টারের সাথে কথা বললেন, প্রোটোকল অনুযায়ী তিনি সব সময় বিরোধী দলের সাথে কথা বলেন, তিনি বিরোধী দলের সাথে কোনো কথা বললেন না। দুই, তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন, কথা বলার পরে সাথে সাথে দীনেশ ত্রিবেদীর সাথে কথা বললেন, এবং দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলার পরে দীনেশ ত্রিবেদীর সাথে সাথে চলে গেলেন দিল্লি, নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন। নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পর আমার ধারণা উনি আবার সার্জিও গোরকে মতামত দিলেন, এবং সার্জিও গোর সেটা নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে কথা বললেন। সেখানে আলাপ কি হয়েছে আমরা জানি না, এবং কখনো জানতেও পারবো না। এবং এরপরেই আমরা দেখলাম রয়ের চিফ আসলেন, এটা অফিসিয়াল রুটিন হুম, হতে পারে। হুম, চিফ আসলেন, দীনেশ ত্রিবেদীর সাথে প্রাইম মিনিস্টারের অন্তরঙ্গ আলোচনা হলো, এবং সেই আলোচনা করেও উনি সাথে সাথে দিল্লি চলে গেলেন। অর্থাৎ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো হয়েছে পিএম টু পিএম নেগোসিয়েশনের জন্য। এখানে আর কোনো লেয়ার রাখা হয়নি, আর কোনো লেয়ার নাই। এবং আমি মনে করি দীনেশ ত্রিবেদীর অনেক আলোচনার মধ্যে আওয়ামী লীগ কিভাবে রিভাইভ হবে, এক আওয়ামী লীগ বা এক শেখ হাসিনা ইস্যুতেই তো ভারত বাংলাদেশ রিলেশন পুরোপুরি নির্ভর করে না, করা উচিত না। কিন্তু যেহেতু এতগুলো ফ্যাক্টর তারেক জিয়াকে নিয়ে কাজ করেছে এক সময়, আমরাও করেছি, আমরাও চেয়েছি ভোট হোক, বিএনপি আসুক, আসতেছে, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হোক তারেক জিয়া। কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল উনি আসার পরে প্রথম অধিবেশনেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে আদেশটি, সেটি উনি বাতিল করে দেবেন, অথবা যে অর্ডিন্যান্স মূলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ওই অর্ডিন্যান্সটা র্যাটিফাই করবেন না। যদি ওই অর্ডিন্যান্সটা উনি র্যাটিফাই না করতেন, তাহলে আওয়ামী লীগ বাই ডিফল্ট রিভাইভ করতো, কোনো পলিটিক্যাল ব্লেমও আসতো না। হি মিস দ্য বাস। বিএনপি একটা অসাধারণ পলিটিক্যাল চান্স, টার্ন হুম। কিন্তু নিজের হাতে বিএনপির নষ্ট হাতে এই করে। সুযোগটা, চান্সটা কি ছিল? আপনি বলছেন চান্স। কারণ তাদের উপরে অনেক প্রেশার ছিল, বিরোধীদের একটা প্রেশার ছিল, আন্দোলনের একদম মুখ্য শক্তি যারা, তাদের একটা চাপ ছিল, যারাও রাজনীতিতে এই সময় খুব সক্রিয় বা সরব। ফলে তাদের হাতে আসলে এত চাপের মুখে তাদের আসলে সম্ভব কি করে? আর তাদের নিজস্ব ঘাও তো আছে। আ এই বর্তমান প্রধানমন্ত্রী, তাকেও ওই সময় একরকম গণমাধ্যমে, একরকম না, পুরোপুরি নিষিদ্ধ করে রাখা হয়েছিল। আদালতের রায় ছিল, তিনি তার কথা প্রচার করা যাবে না। তিনি দেশে ফিরে আসতে পারছিলেন না। এরকম একটা অবস্থায়। ফলে তারও তো নিজস্ব উম মানে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদ। তার মা 2 বছর জেলে ছিলেন, তার ভাই মারা গেছেন, তিনি 16 বছর ইসরায়েলে ছিলেন, 2 বছর ওই সময় নির্যাতিত ছিলেন। কিন্তু শপথ নেয়ার পরে দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বের বাইরে আর কোনো কিছু মাথায় রাখা উচিত না। এটাই তো শীর্ষ রাজনীতিবিদের কাজ। বঙ্গবন্ধু বলেছিলেন না, আসেন সবাই বাংলাদেশ গড়ি, সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে দিয়েছিলেন না। বঙ্গবন্ধুকে সাধারণ ক্ষমা দেওয়ার পরে আমাদের জাতীয় পার্টির কাজী জাফর তাকে গিয়ে বললেন, আপনি এটা কি করছেন, আপনি ভুল করছেন, ওরা তো আপনাকে মারবে। তখন বঙ্গবন্ধু বলল যে আমাদের দেশটা কোনো আমেরিকা ভারতের মতো বহুজাতিক দেশ না,
আমরা একটা জাতির দেশ, একই রকম খাবার খাই, আর একই বাড়িতে কেউ করে মুসলিম লীগ, কেউ করে জামাত, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে কমিউনিস্ট পার্টি। তুমি কার বিচার করবা? কার দ্বারা কার বিচার করবা? দেশটা তো বাঁচাতে হবে, দেশ শান্তিতে আনতে হবে। ঠিক ওই পজিশনে ছিলেন তারেক জিয়া। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ এক্সপেক্ট করছিল তারেক জিয়া আওয়ামী লীগ রিভাইভ করবে। ক্যান ইমাজিন দ্যাট? কত হুম, বড় একটা অথরিটি, মোরাল জনাব প্রাইম মিনিস্টারের কাছে চলে আসছিল, কিন্তু উনি ইল অ্যাডভাইসড হয়ে ওই সুযোগটা নিলেন না। আপনি এখন চাপের কথা বলছেন, এখন চাপের কথা যদি বলেন, চাপ তো এখনো আসবে, আরো বেশি চাপ আসতে পারে। আপনি জামাত এনসিপির চাপে একটা পজিটিভ পলিটিক্স কে অ্যাভয়েড করলেন, তো আপনার দেশ চালাবেন কিভাবে? দেশ চালানোর চাপ আসবে না? বেতন দেওয়ার চাপ আসবে, চাকরির চাপ আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, বর্ডার ক্রাইসিস হবে। আওয়ামী লীগ একটা যথেষ্ট শক্তিশালী দল, তারা যদি কনস্ট্যান্ট ডিস্টার্ব করে, সেই চাপ আপনি সামলাবেন কিভাবে? আর কি করবেন? 1 লক্ষ আওয়ামী লীগ মেরে ফেলবেন? 1 কোটি আওয়ামী লীগ মেরে ফেলবেন? 10 কোটি আওয়ামী লীগ, 3 কোটি আওয়ামী লীগকে জেলে নেবেন? এটা তো কোনো রাষ্ট্র পরিচালনার থিওরি হতে পারে না। এটা এটা সলিউশন করেই ওনাকে নতুন গভর্নমেন্ট চালাতে হতো। এই সলিউশন না করে উনি ফ্যামিলি কার্ড, কৃষক মানে বিএনপি কৃষক কার্ড, প্রবাসী কার্ড বা অন্য যত কার্ডই দিক, দেশ চালাতে হোঁচট খেতে হবে বিএনপিকে। পলিটিক্যাল সলিউশন না করে কোনো ইকোনমিক ড্রাইভ দিলে এটা কার্যকর হবে না, কোনো ইকোনমিক ড্রাইভ ইফেক্টিভ হবে না। সেই জিনিসটি আমি মনে করি তারা ভুল করেছিল। আর আপনি চাপের কথা বলছেন, 200+ সিট বিএনপি পেয়েছে, 200+ সিট, অ্যাবসলিউট মেজরিটি ইন পার্লামেন্ট। তার তারা কেন চাপের কাছে নতজানু হবে? জিয়াউর রহমান তো হয়নি। জিয়াউর রহমান তো আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন। যে হুম, আওয়ামী লীগ নিজেই বাকশাল করে নিজেকে বন্ধ করে দিয়েছিল, জিয়াউর রহমান রিভাইভ করেছেন। তখন অবশ্য জোহরা তাজউদ্দিন ছিলেন, তিনি এটা নেগোশিয়েট করেছিলেন, এবং আওয়ামী লীগের একটা শীর্ষ মহল নেগোশিয়েট করে পরবর্তী পার্লামেন্টে তো আওয়ামী লীগ ছিল। আবার জামাতকেও রিভাইভ করেছিলেন জিয়াউর রহমান। আমি মনে করি অবশ্যই রাজনীতিতে ডিসিশন সবচেয়ে ভুল ডিসিশন। যে ডিসিশনটা মার্চ এপ্রিলে হয়ে যেত বাংলাদেশে, আমি বলছি না মার্চ এপ্রিলে আপনি আওয়ামী লীগ রিভাইভ করবেন, শেখ হাসিনাকে নিয়ে আসবেন, বাট একটা আলোর দিশা, একটা নেগোসিয়েশন, একটা রেজলিউশন হয়ে থাকলে আজকে আমরা দেশটা একটা পরিষ্কার রাজনৈতিক চিত্র পেতাম। পরিষ্কার রাজনৈতিক চিত্র থাকলে অর্থনৈতিক চিত্রটাও আস্তে আস্তে পরিষ্কার হয়, মানুষ ইনভেস্টমেন্ট করে। সেইখানে তো আমি মনে করি অনেক পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। হুম। আমি হুম, এই আমি ওই এই জায়গাটা আরেকটু শুনবো কিন্তু ওই মানে যেটি আপনি বলছিলেন ভারতের শীতলতা না মানে আ না দেখালে হয়তো ১০ বছর পরেও নির্বাচন হতে পারত। আপনি বলছেন মার্কিনীদেরও একটা ভূমিকা আছে। আমার অনুষ্ঠানে ব্যারিস্টার আ ফুয়াদ তিনি বলছিলেন যে মার্কিন চুক্তি, মার্কিনীদের সাথে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে সেটি একরকম সেটি না করার কোনো মানে বিকল্প ছিল না। নির্বাচনকে মানে স্বীকৃতি পেতে বা বৈধতা পেতে আ এই চুক্তির কোনো বিকল্প ছিল না। মানে ভারতের শীতলতার কথা বলছেন, মার্কিনীদের অবস্থান কি ছিল? সার্জিও ওগুরের সফর অনেক কিছু আমরা জানব না বলে বলছিলেন। আপনার বিশ্লেষণটা কি? যে মার্কিনীদের কোনো ভূমিকা ছিল কিনা? জি। ওই চুক্তিটা যেটা দেখেছি যে এটা আসলে ওয়েল নেগোসিয়েটেড না, ওয়ান সাইডেড। যদি এই ওয়ান সাইডেড চুক্তি হয়, সেটাই বাংলাদেশ নেগোসিয়েট করতে পারেনি। তো সেখানে আমি মনে করি ওই ভোটের কয়েকদিন আগে চুক্তিটা হয়ে যাওয়া অনেকগুলো প্রশ্নের উদ্বেগ করেছে। এবং ওই চুক্তিটা না হলে ভোট হতো না, ব্যাপারটা মনে হয় এরকম না। বরঞ্চ লাস্ট গভর্নমেন্ট তারা দেখানোর চেষ্টা করেছে যে আমরা আমেরিকার বন্ধু, আমেরিকার বন্ধু আছি, আমেরিকার বন্ধু থাকবো, তার একটা নিদর্শন তারা দেখালো। এবং পুরস্কার হুম, হিসাবে এই সময়ের ফরেন অ্যাডভাইজার তিনি এখন আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিন্তু আছেন, জনাব খলিল সাহেব। কন্টিনিউশনটা আছে ওনার হাতেই ড্রাফট করা। উনি তখন ফরেন অ্যাডভাইজার ছিলেন না, তখন ফরেন অ্যাডভাইজার তৌফিক সাহেব নিরাপত্তা ছিলেন, উপদেষ্টা মেবি ছিলেন তিনি। হ্যাঁ। নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো ওনার কন্টিনিউশন আছে। হুম, সেটি তো আমি মনে করি অবশ্যই আমেরিকার একটা ইন্টারেস্ট ওখানে ছিল। বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে শুধুমাত্র একতরফা একটা চুক্তি করে ইউনিস গভর্নমেন্ট শেষের দিকে তাদের দেশপ্রেমহীনতা, তাদের নেগোসিয়েশন স্কিলের গাফিলতি, তাদের দেশের প্রতি কমিটমেন্টের ঘাটতি, এগুলো দেখিয়েছে। ইউনিস হুম। গভর্নমেন্টের প্রথম থেকে একটা করিডোর, মায়ানমারে একটা করিডোর দেওয়া হবে, এটা বললেন। সেটা তখনকার সেনাপ্রধান স্পষ্ট বললেন, ইলেকটেড গভর্নমেন্ট করিডোর দিতে পারবে, আমরা এটা ঠিক হবে না। নো প্রায় ব্লাডি সকল করিডোর বিজনেস কথাটা মনে মনে আছে। এভাবেই তিনি বলেছিলেন। করিডোর কনভার্ট হয়ে গেল ট্রেড চুক্তি। মানে কোনো একটা কিছু আমেরিকাকে দিয়ে সেই গভর্নমেন্ট দেখালো
তারা আমেরিকার বন্ধু, তারা আমেরিকার পারপাস সার্ভ করতে পারে, তারা আমেরিকার পারপাস সার্ভ করতে চায়, এবং ভবিষ্যতেও যেন তাদেরকে প্রয়োজনে ইউজ করা হয়। এটা কিছুটা দুঃখজনক। তবে আমি যেটা মনে করি যে ভারত ইউনিট গভর্নমেন্টের সাথে কোনোভাবেই কমফোর্টেবল ছিল না। ভারত যে কোনো মূল্যে ইলেকশনের জন্য প্রেশার দিচ্ছিল। সেখানে অবশ্যই আমেরিকার সম্মতিরও দরকার ছিল। হুম। আমেরিকার সম্মতিতে হয়তো বা এই চুক্তিটা কিছুটা ত্বরান্বিত করেছে হয়তোবা। হুম। তবে তো এখন ভারত আমার এখন যেটা নির্বাচিত সরকার পেল। মানে আমি আসলে এই ইস্যুটাতে আরেকটু পরে আসতে চাচ্ছিলাম। কিন্তু যেহেতু কথা চলে আসলো তাই শেষ করি যে ভারত এখন একটা নির্বাচিত সরকার পেল। ভারতের একটা নির্বাচনের জন্য বলছিলেন যে ভারত চাইছিল, সেটি পেল। তারপরে এখন আবার সম্পর্কের এই অবস্থায় গিয়ে দাঁড়ালো কেন? দেখলাম সম্প্রতি ধাক্কাটা যেটা আসলো সেটি হচ্ছে ৫ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সকে ঘিরে। বাংলাদেশ সরকার এতবার করে আহ্বান জানালো, অনুরোধ করল কিন্তু সেটাকে তারা অগ্রাহ্য করল। করবার পরে যেটি দেখা গেল যে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানালো। এর প্রেক্ষিতে ভারত আবার তারপরে আবার সেই দীনেশ ত্রিবেদীর আসা যাওয়া, চিফের আসা, দীনেশ ত্রিবেদী সেখান থেকে এসে আবার মোদি সরকারের কাছে গিয়ে রিপোর্ট করা বা তার বৈঠকে জানানো, এরকম একটা তৎপরতা দেখা যাচ্ছে। জি। সাহেব পাটোয়ারি কিছু কি আপনার অ্যাডজাস্ট করার আছে? মানে আমি মনে করি এই মুহূর্তে কোনোভাবেই ভারত এবং বাংলাদেশের কোনো দ্বন্দ্ব এই মুহূর্তে আমি কিন্তু দেখছি না। হুম, একদমই না। তার কারণ তার কারণ তিনি এখন বাংলাদেশে হাই কমিশনার হিসেবে আছেন দীনেশ ত্রিবেদী। উনি ইউনিয়ন মিনিস্টার ছিলেন এবং উনি বলেছেন পিপল টু পিপল রিলেশন হবে, হুম, এবং তাই হচ্ছে। উনি সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলছেন এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের কথা বলছেন, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের লেভারেজটা এখন অন পার স্ট্রং জায়গাতেই আছে। কিন্তু আহ, যেটি আগে হতো না, এই নেগোসিয়েশনটা গভর্নমেন্টের সময় হতো না, হুম, হওয়া সম্ভব ছিল না। তো আপনি যখন আলোচনা করবেন খোলা মনে, আপনি তো শত্রুর সাথে আলোচনা করছেন না, আপনি প্রতিবেশীর সাথে আলোচনা করছেন, দুই পক্ষই। এখন এখানে শেখ হাসিনা একটা যদি মিটিং করে থাকে, সেইখানে বাংলাদেশ গভর্নমেন্ট এত রিয়াক্ট কর আমি কোনো যৌক্তিক কারণ পাই না। আর আপনি এখনই যদি এত রিয়াক্ট করেন, পরবর্তী রাজনৈতিক পথগুলো আরো অমসৃণ, আরো কঠোর হলে তখন কি রিয়াক্ট করবেন? আপনি তো রিয়াকশন শেষ করে ফেললেন, রিয়াকশনের ভাষা শেষ করে ফেললেন। এটা আজকেও একজন আর্টিকেল লিখেছে। ভারত এবং বাংলাদেশের রিলেশনশিপ কখনো প্রতিক্রিয়াশীল হওয়া উচিত না। কিছু একটা রিয়াক্ট করে আমি সিদ্ধান্ত নিব যে আমি রিয়াক্ট করবো, নো। আমি কি রিলেশন চাই আমার সাথে, আমি সেই রিলেশন মেনটেন করব। এখন শেখ হাসিনা প্রায় ২ বছর ভারতে আছে, ২ বছর পরে উনি একটা প্রেস কনফারেন্স করবে। এটাতে বাংলাদেশ সরকারের এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। হুম, এটা তো ওই আইল্যান্ড অফ পিগ ইনভেশনের মতো ঘটনা না। হুম, এটা হয়েছিল ফিডেল ক্যাস্ট্রো যখন বাতিস্তা গভর্নমেন্টকে সরিয়ে দিল, তখন তো ওই যে আমেরিকা সিআইএ ফান্ড দিয়ে হেলিকপ্টারে প্যারাটুপার নামিয়েছিল আইল্যান্ড অফ পিকে, একটা কাউন্টার রেভলিউশন ট্রাই করেছিল, সেটা ব্যর্থ হয়েছিল। ভারত তো আর আইল্যান্ড অফ পিক করছে না, আর প্রোগ্রামটাও ভারতীয় সরকারের না, প্রোগ্রামটা একটা প্রাইভেট প্রোগ্রাম। এবং সেটার কিন্তু ফলো আপ করেছে বিবিসি, ২-৩টা ডয়েসে ভেলে ফলো আপ ডকুমেন্টারি করছে, সবাই ইন্টারভিউ নিচ্ছে। রয়টার্স লাইভ করেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া। হুম। তাহলে আপনি ওই মিডিয়াগুলোকে কড়া ভাষায় চিঠি দিয়ে দেন, বিবিসি কে বাংলাদেশে কার্যক্রম বন্ধ করে দেন, রয়টারকে বন্ধ করে দেন। এটা পারছেন না, কারণ কি? যিনি রিলেভেন্ট তার কথা মিডিয়া প্রকাশ করবে, আপনি আটকাতে পারবেন না। এর মানে হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অ্যাবসলুট রিলেভেন্ট। এবং আমার স্মল প্রেডিকশন, আওয়ামী লীগ রিভাইভ হয়ে গেছে। এই জানানটা এটা হয়ে গেছে, আমি মনে করি অলরেডি হয়ে গেছে। আমার কথা শুনে অনেকেই কষ্ট পাবেন, দুঃখ পাবেন, গালি দিবেন। আওয়ামী লীগ রিভাইভ হয়ে গেছে, যেহেতু তারা রিলেভেন্সি শো করেছে। এখন এই রিভাইভালটা সরকার, এনসিপি, বিএনপি কিভাবে গ্রহণ করবে? হুম। অ্যাগ্রেসিভলি, পিসফুলি, কিভাবে? এইটাই এখন নেগোসিয়েশন হবে। নেগোসিয়েশনটা এইটাই হচ্ছে। শেখ হাসিনা কি হাঁটতে আমার আমার হাঁটতে এখানেও একটা প্রশ্ন। আওয়ামী লীগ রিভাইভ হয়ে গেছে সেটি তো একটা বিষয় আছেই আলোচনার। কিন্তু আপনি বলছেন সরকার এত তৎপরতা কেন দেখালো মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্স বন্ধে? সেটি একটা প্রশ্ন হতে পারে। আবার এত তৎপরতা সত্ত্বেও ভারত তো চাইলেই আসলে যেহেতু ভারতে তিনি আশ্রিত আছেন, ভারত তো চাইলেই সেখানে একটা বিধিনিষেধ আরোপ করতে পারত। মানে বাংলাদেশের এত তৎপরতা সরকারের পক্ষ থেকে দফায়, দফায় আহ্বান অনুরোধের সত্ত্বেও একদম অগ্রাহ্যও কেন করল ভারত সরকার? দেখুন, বাংলাদেশে একটা ভোট হয়েছে, এটা আওয়ামী লীগ ছাড়া। বাংলাদেশের ইতিহাসে 15ই ফেব্রুয়ারি ভোট হয়েছিল আওয়ামী লীগ ছাড়া। 88-র ভোট হয়েছিল আওয়ামী লীগ ছাড়া। এর বাইরে আর কোনো ভোট হয়নি।
এই ভোটের পরে ভারত স্বাগত জানিয়েছে নতুন সরকারকে, নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, নতুন প্রাইম মিনিস্টারকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু এরপরে দেখা গেল দিন পার হচ্ছে, আওয়ামী লীগ রিভাইভ হচ্ছে না। তাহলে এই যে একটা পলিটিক্যাল রেজলিউশনের প্রত্যাশায় সবাই জনাব তারেক জিয়াকে আস্থায় স্থাপন করলো, সমর্থন দিল, হয়তোবা আমরাও দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে দেখা গেল প্রত্যাশাটা পূরণ হচ্ছে না। স্বাভাবিকভাবেই ভারত কেন শেখ হাসিনাকে বন্ধ করবে এখন? আর শেখ হাসিনাই বা কেন প্রেস কনফারেন্স করা থেকে নিজেকে বিরত রাখবে? তার স্মৃতিপোজিত 32 নম্বরের বাড়ি হুম, ভেঙে দেওয়া হয়েছে, তাকে হুম। ফাঁসি দেওয়া হয়েছে, তাকে ভোটে অংশগ্রহণ করতে মানে দেওয়া মানে হয়নি। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো চাইবেই। তাদের সম্পূর্ণ তাদের অবস্থাটা বোঝা যাচ্ছে। তারা তো চাইবেই এভাবে রেলিভেন্ট হতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আ ভারতের কি এতে স্বার্থ উদ্ধার হলো? মানে ভারতেরও তো বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক, অনেক ধরনের সম্পর্ক তাদেরকে রাখতে হচ্ছে। যার কারণে একটা বিশেষ তৎপরতাও সেই প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়ার পরে বেশ একটা তৎপর অবস্থান দেখা যাচ্ছে তারেক রহমানকে ভারত সফর করানোর জন্য। আম আ ফলে মানে এটা কি ভারতের স্বার্থের জন্য ভালো হলো? মানে ভারত তার নিজের স্বার্থেই এমনটা করল? ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ আছে। ভারতের বিশাল ইকোনমির তুলনায় আমি মনে করি ওই স্বার্থটা খুব একটা, এটা ডিমিনিমিস, ট্রিভিয়াল। হুম, তাদের মূল স্বার্থ হচ্ছে 18 কোটি লোকের বাংলাদেশ যেন কখনো ইসলামিক টেরোরিস্ট বোম না হয়। হুম, এবং সেটা এতদিন পর্যন্ত হয়নি, বাংলাদেশের কালচারেও এটা নাই। তবে তারা ভয় পায় এবং যৌক্তিকভাবে ভয় পায়, যদি আওয়ামী লীগের মতো একটা সোকল বা একটা লিবারেল ফোর্স রাজনৈতিক দল হিসাবে না থাকে বাংলাদেশে, তাহলে যে শূন্যতার সৃষ্টি হবে, এই শূন্যতা উগ্রবাদ, ইসলামিক মৌলবাদ, ইসলামিক আল্ট্রা টেরোরিজম, তারা এটা টেক ওভার করে ফেলতে পারে। আমরা তো একসময় শুনেছি বাংলা হবে আবেগ আফগান, তো আমরা শুনেছি পাকিস্তান প্রীতিও আমাদের দেশে অনেকের মধ্যে আছে। তো সেখান থেকে ভারত যৌক্তিকভাবেই চাবে সকল দলের সহাবস্থান বাংলাদেশে থাকুক, হুম, কারণ সেটা পলিটিক্সে ভারসাম্য থাকবে এবং উগ্রবাদকে কন্টেইন করবে ডেমোক্রেটিক ওয়েতে। সেজন্য ভারত স্বাভাবিকভাবেই চাবে আওয়ামী লীগ রিভাইভাল না হওয়া পর্যন্ত তার এই ব্রডার সিকিউরিটি পারপাস, তার বর্ডার সিকিউরিটি কনসার্ন, এটা কখনোই সার্ভ হবে না। এবং সে সবসময় এখানে থ্রেডে থাকবে। আওয়ামী লীগ রিভাইভ হলেও থাকবে, এবার আওয়ামী লীগ রিভাইভ না হলে আস্তে আস্তে অটোমেটিক্যালি বাংলাদেশে আলট্রা ইসলামাইজেশন জেকে বসতে পারে, অলরেডি জেকে বসেছে। এটাকে ভারসাম্য করার ক্ষমতা বিএনপির নাই, কখনো ছিল না। আপনি কি মনে বিএনপি করেন মানে মধ্যবর্তী। আপনার কথা থেকে এই যে উগ্রবাদের কথা থেকেই মনে হচ্ছে যে সম্প্রতি সময়ে বেশ কিছু জঙ্গি তৎপরতা দেখা যাচ্ছে। যেমন ধরেন সাভারে দফায়, দফায় বোমা পাওয়া গেল, আশুলিয়ায়, কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনার কদিন আগে বরিশালে তো আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণে একজন নারী নিহতই হলেন। সম্প্রতি এরকম বিভিন্ন জায়গায় টুকটাক ঘটনা ঘটেই যাচ্ছে একের পর এক। এগুলো কি তারই একটা মানে প্রতিফলন বা প্রতিক্রিয়া? নাকি এগুলো অন্যরকম বিচ্ছিন্ন ঘটনা? আহ, এগুলো ঘটনার আসলে সঠিক তথ্য ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। জঙ্গি জঙ্গি খেলা তো বাংলাদেশে অনেক পুরনো। হুম, তো এই খেলাটা খেলা হয়, অনেকবার খেলা হয়। আবার যখন বাংলাদেশে একসাথে 63 জেলায় বোম ফুটেছে, তার আগের দিনও জামাত বলেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। অথচ তখন মেইন স্ট্রিম সমস্ত পত্রিকায় বাংলা ভাইয়ের কাহিনীগুলো লেখা হচ্ছে, কিন্তু জামাতের মন্ত্রী বলেছেন মিডিয়ার সৃষ্টি। 63 জেলায় বোম ফাটার পরে সবার টনক নড়ল, তখন টাস্ক ফোর্স করা হলো। 2003, 4, 5 সালের কথা বলছি। হুম, জঙ্গি তো বাংলাদেশে হয়েছে। আবার শেখ হাসিনার সময় একটা ঘটনা ঘটেছিল, একজন সাংবাদিক বলেছিলেন ইনফরমালি তিনি একজন জঙ্গির ডেড বডি ঠান্ডা পেয়েছেন, অনেক ঠান্ডা। বলা হলো যে তাকে মারা হয়েছে ইনস্ট্যান্টলি, কিন্তু তার বডিটা ঠান্ডা ছিল। তো এগুলো তো অনেক ধরনের নাটক সাজানো হতে পারে। হুম, বাংলাদেশে এখন যে জঙ্গিবাদের নিদর্শনগুলো দেখা যাচ্ছে, এগুলো নাটকও হতে পারে, আবার সঠিকও হতে পারে। তবে এদেশে জঙ্গিবাদের বীজ বপন করা সহজ। তার এখন দরিদ্রপ্রবণ দেশ, এখানে ভারত বিরোধিতা আছে, আওয়ামী লীগ বিরোধিতাও ছিল, আছে। এখানে খুব দ্রুত ইসলামিক বিভিন্ন তকমা দিয়ে, বিভিন্ন হুম। অপপ্রচার মানে দিয়ে। এখন কেন নাটকটা? এখন কি এখনকার ঘটনাগুলোকে কি আপনি নাটক বলবেন? যে এখন নাটকও হতে পারে? মানে ধরেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম ওই যে হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার একটা ফোনালাপের মধ্যে শুনেছিলাম যে জঙ্গি কার্ড খেলে দেব। হাসানুল হক ইনু বলছেন। তো এখনো কি সেরকম খেলার কিছু আছে? আমি এখন এটা জঙ্গি খেলা মানে নাটকও বলতে পারছি না, অরিজিনালও বলতে পারছি, কারণ আমি ওই ওই ধরনের কোনো পজিশনে নেই বলার মতো। তবে আমি অনুভব করি বাংলাদেশে যদি আওয়ামী লীগ রিভাইভ করা না হয়, এদেশে যদি উদার
মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো অ্যাক্টিভলি রাজনীতি না করে, যদি নাটক না হয়, যদি লালনের গান না হয়, নজরুল গীতি না হয়, রবীন্দ্রসঙ্গীত না হয়, বাউল না থাকে, কালচারাল অ্যাক্টিভিটিস কমে গেছে, 50% কমে গেছে বাংলাদেশে গত 2 বছরে। হ্যান্ডসরা ইনকাম করতে পারছে না, যারা এই শিল্পের সাথে জড়িত তারা স্ট্রাগলে পড়ে গেছে, তারা হুম, শিল্প ছেড়ে দিচ্ছে। তো বাংলাদেশে এর বিপরীতে যে আরেকটি ইসলামিক কালচার আছে, সেটা আস্তে আস্তে বাড়ছে এবং বাড়বে। এবং সেখান থেকে আলটিমেটলি আলট্রা ইসলামী ছিল টার্ন নেয়া একটা সময়ের ব্যাপার মাত্র। এই ঝুঁকি সবসময় আছে, এটি সরকারকে উপলব্ধি করতে হবে। তো মাঠে যখন আপনি সকল রাজনৈতিক দল থাকবে, সকল মত থাকবে, তখন এই ভারসাম্যের খেলায় আমি মনে করি বাংলাদেশ কখনোই আলট্রা ইসলামিক দেশ হবে না। ইন্ডিয়ার কনসার্ন ওই জায়গাতেই, আলট্রা ইসলামিক দেশ যেন বাংলাদেশ না হয়। কারণ বাংলাদেশ গরিব দেশ, মুসলিম দেশ, এবং লারকেলেঙ্গে পাকিস্তান করারও দেশ, আবার 71 মুক্তিযুদ্ধ করারও দেশ। এত জাতিগত ডিলেমা আমাদের মধ্যে আছে, এই জাতিকে সুইং করে কোনো একটা দিকে নিয়ে যাওয়া বেশ সহজ। তো যখন এখানে ইসলামিক ফোর্সের কাউন্টার কোনো পলিটিক্যাল স্ট্রং ফোর্স থাকবে না, তখন সেই ইসলামিক ফোর্সে চাইলেই বাংলাদেশের মানুষকে যে কোনো দিকে ধাবিত করতে পারে। এই যে কোনো দিকে ধাবিত করা ন্যাচারালি একটা রিজিউয়াল ইনসিকিউরিটি ক্রিয়েট করবে। সেই জন্য ইন্টারনাল পলিটিক্স ঠিক করতে হবে। জি। মানে এই জঙ্গি তৎপরতার ঘটনায় বিডি নিউজের একটা খবর পড়ছিলাম যে রাজধানী ও আশেপাশের এলাকায় সাম্প্রতিক বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনকে খোঁজা হচ্ছে, পুলিশ খুঁজছে এবং যিনি ৯ বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন জঙ্গি তৎপরতার কারণে, এবং ৫ই আগস্টের পর তিনি জামিনে বের হয়ে গেছেন। এবং খবরে আরো বলা হচ্ছে তার বানানো বোমার আত্মঘাতী বিস্ফোরণে ২০১৭ সালে পান্থপথের হোটেলে সাইফুল ইসলাম নামে একজন তরুণ নিহত হন। এবং গেল জানুয়ারিতে ওই মামলায় সবাইকে খালাস দেয় আদালত। ওই রায়ে আদালত বলেছে যে বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী নেতাকর্মী হিসেবে, মানে তাদেরকে বর্ণনা করে যারা ছাড়া পেয়েছেন। মানে আসলেই তো ৫ই আগস্টের সময় বা তারপরে জঙ্গি নেতা বলে অভিযুক্ত যারা ছিলেন, মামলা চলছিল যাদের বিরুদ্ধে, তাদের একাধারে সবার মোটামুটি জামিন হয়ে গেল। তার একটা প্রভাব কি হতে পারে? মানে যেটা আসলে হ্যাঁ, বিডি নিউজ বলছে। তা না। ৫ই আগস্টের আগের আন্দোলনের প্রথম ধাক্কাতেই বেশ কিছু জেলখানার ওয়াল ভেঙে হুম, কয়েকজন জঙ্গিকে বের করে নিয়ে আসা হয়েছে আন্দোলনের মধ্যে। তো সেটা আমি মনে করি যে অবশ্যই একটা মাস্টার প্ল্যানের পার্ট। এবং এই জঙ্গিরা, এই অস্ত্ররা বাংলাদেশে রয়ে গেছে। এবং আমাদের সাবেক উপদেষ্টা আসিফ নিজেই তো বলেছেন যে অস্ত্র ছিল, অস্ত্র আছে, আমরা সশস্ত্র সংগ্রামে যেতাম। তাই আমিও 3 তারিখে 3 আগস্ট টকশোতে বলেছিলাম যে এখন বাংলাদেশে কম্প্রোমাইজ না করে শেখ হাসিনা, তাহলে বাংলাদেশে সশস্ত্র আন্দোলন হবে। ওনারা তো সুস্পষ্ট বলেছে অস্ত্র ছিল, অস্ত্রের যোগান ছিল, এখনো আছে। হুম। সেই অস্ত্রটা কোনো কিন্তু না কাজে এই তো ব্যবহার হবে। হ্যাঁ, এই অস্ত্রের যোগানটা কোথা থেকে, সেটার কি কোনো মানে সন্ধান পরবর্তীতে কখনো হলো? তবে আমি মনে করি যেহেতু আমাদের এখানে পাশে একটি মায়ানমার কনফ্লিক্ট জোন আছে, সেখানে মায়ানমার সিভিল ওয়ার চলছে, যাদের সাথে আমাদের বর্ডার আছে, কি আছে, এটা ওখান থেকেও আসতে পারে। এখান থেকে আসুক, অস্ত্র ঢুকে যাওয়া তো দেশের জন্য ভয়ঙ্কর কঠিন বিষয়। এবং অস্ত্র উদ্ধার করারও কোনো পদক্ষেপ আগের সরকার নেয়নি, বর্তমান সরকার নিতে পারছে না। সেই প্রেক্ষাপটে আমি তো মনে করি বিএনপির নিজের স্বার্থেই পলিটিক্যাল রেজলিউশন করতে হবে। বিএনপি পলিটিক্যাল রেজলিউশন করে দেশটাকে অর্থনৈতিক কিছু উন্নয়ন উপহার দিবে, মেগা প্রজেক্ট কিছু উন্নয়ন করবে, এবং তারা জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করবে। আর যদি পলিটিক্যাল রেজলিউশন তারা না করে, তারা কোনোভাবেই অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে না, বা ধারে কাছেও যেতে পারবে না। তখন তারা জনপ্রিয়তাও হারাবে। একদিকে আপনি রেজলিউশন করলেন না, আরেকদিকে আপনি জনপ্রিয়তাও হারালেন। তার সাথে যুক্ত হবে আমি যেটা গতকাল টকশোতে বললাম, এই ক্যাকাকোফোবিয়া, ক্যাকাকোপিওফোবিয়া, অর্থাৎ এক ধরনের হেরে যাওয়ার ভয়। যখন 1-2 বছর চলে যাবে, তখন বিএনপির মধ্যে পরবর্তী নির্বাচনে হেরে যাওয়ার ভয় শুরু হবে। তখন বিএনপি প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে, প্রশাসনকে ফেভারিটিজম করবে। কেয়ারটেকার গভর্নমেন্টের রূপরেখা নিয়ে কিন্তু এখনো কোনো আলোচনা করছে না, কেয়ারটেকার গভর্নমেন্টকে বাইপাস করার চেষ্টা করবে। এবং দেশে আবার একটা নব্য স্বৈরতন্ত্র পরিপূর্ণরূপে রূপ লাভ পাবে। কারণ রাজনীতি সঠিক ঠিক হলো না। এখন রাজনীতি ঠিক করলে ভবিষ্যতে আমাদের স্বৈরতন্ত্র হবে না। এখন রাজনীতি যদি আমরা ঠিক না করি, ভবিষ্যতে ঘুরে ফিরে স্বৈরতন্ত্র আসবে। সেখান থেকে তো আমি মনে করি সকল দিক থেকে একটা পলিটিক্যাল রেজলিউশন, একটা পলিটিক্যাল ম্যাচুরিটি, একটা পলিটিক্যাল স্টেটসম্যানই বাংলাদেশকে বাঁচাতে পারবে। আপনি রাজনৈতিক বিশ্লেষণের কথা বলছিলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে একটা ট্রেন মিস করেছে সেই কথাটাও বলছিলেন।
কিন্তু রাজনৈতিক জায়গার বাহির থেকেও মানে ধরেন জনজীবনের যে সংকট, আ যখন বিএনপি ৬ মাস সরকার গঠন করার পর ৬ মাস পার করছে, তখন এই যে সংকটগুলোর কথা বলছিলাম, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, ঘরে, ঘরে মানে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মাঝে, মাঝে বিদ্যুৎ আসছে এরকম একটা অবস্থা। লোডশেডিং অতীতের সকল রেকর্ড দফায়, দফায় ছাড়াচ্ছে। আ এইরকম একটা অবস্থা মানুষের মূল্যায়ন কি সরকার নিয়ে? মানে এটি অ্যা মানে এবং এটাও একটু বলি যে এই সরকার প্রায়ই বলছে যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে যে এটি আসলে বিগত সরকারের, মূলত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জাল, ভুল নীতি, দুর্নীতির ফসল। আসলে কি সেরকম নাকি? আপনার বিশ্লেষণ কি? পলিটিক্যাল কথা, আওয়ামী লীগ কি শুধু জঞ্জাল রেখে গেছে? আওয়ামী লীগ কি পদ্মা সেতু রেখে যায়নি? আওয়ামী লীগ কি আপনার এক্সপ্রেসওয়ে রেখে যায়নি? আওয়ামী লীগ কি 8 লেন 6 লেন হাইওয়ে গুলো রেখে যায়নি? আওয়ামী লীগ কি আপনার বড় একটা চমৎকার ট্রেন ব্যবস্থা ইমপ্রুভ করে দিয়ে গেছে না? এমআরটি রেখে যায়নি? আওয়ামী লীগ তো শুধু জঞ্জাল রেখে গেছে এটা না, আওয়ামী লীগ রাজনীতিটাকে নষ্ট করেছে, এটা সত্য। ভোটটাকে নষ্ট করেছে, প্রতিষ্ঠান নষ্ট করেছে, তবে ইনফ্রাস্ট্রাকচার অ্যামেজিং করেছে। এবং যে ইনফ্রাস্ট্রাকচার শেখ হাসিনা করেছে, এটা বাংলাদেশে ভবিষ্যৎ কোনো গভর্নমেন্টের পক্ষে করা অসম্ভব কঠিন হবে। এটা করার যোগ্যতা এরশাদ স্যারের ছিল, সেই সময় বাংলাদেশের অর্থ ছিল না। আর বর্তমান সরকারের অর্থও নাই, আবার এই ধরনের মেগা প্রজেক্ট করার মতো দৃঢ়তাও নেই। সেই ক্ষেত্রে আমি মনে করি জঞ্জাল রেখে যায়নি, আমি মনে করি একটা ইনফ্রাস্ট্রাকচার শেখ হাসিনা রেখে গিয়েছিল, হুম, সেগুলোকে কাজগুলো শেষ করে ফেলা দরকার। আর হ্যাঁ, পলিটিক্যালি যেটা তারেক জিয়া সাহেব যেটা ফেস করছেন, এটা হচ্ছে 17 বছর পরে তার দল ক্ষমতায় আসছে, কিন্তু 17 না, 2006 থেকে 26, 20 বছর পরে প্রায়। এই 20 বছর আগের তার যে অভিজ্ঞতা, 20 বছর আগের তার যে নেতাকর্মী, তার যে প্রবীণ, তারা এখন কতটা কন্ট্রিবিউট করতে পারবে? বাংলাদেশে 5 বছর পর পর গভর্নমেন্ট চেঞ্জ হলে যেটা হয়, নতুন গভর্নমেন্ট এসে আগের আগের আমলের তার লোকজনকে নিয়ে আসতে পারে, কিন্তু তারেক জিয়া চাইলেই তো আর 5 সাল 6 সালের লোককে আনতে পারবে না। সেই জন্য তার চ্যালেঞ্জটা হচ্ছে আওয়ামী লীগের রেখে যাওয়া পুলিশ, আওয়ামী লীগের রেখে যাওয়া অ্যাডমিন, আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যুরোক্রেসি দিয়েই তাকে কাজ করতে হবে এবং মোটিভেট করতে হবে। সেটা যদি উনি না করেন, তাহলে আপনি পলিটিক্যাল রেজলিউশন করলেন না, ডিমোটিভেটেড ব্যুরোক্রেসি, ডিমোটিভেটেড পুলিশ, অ্যান্ড ফরেন পলিসিও এলোমেলো, তাহলে তো বাংলাদেশ ফেরাস্ট হয়ে যাবে কমপ্লিটলি। এই সলিউশন গুলো তো করতেই হবে, এবং এই সলিউশন গুলো প্লজিবল। ইন্ডিয়া কিন্তু নিজে থেকে এসে সমাধান করতে চাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, বা আমি অনেক দিনে বলবো যে বাংলাদেশে ইন্ডিয়া যথেষ্ট মর্যাদাপূর্ণ ভাবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। আমি একটা কথা বলি, যখনই রিজিওনাল বা ইন্টারন্যাশনাল সুপার পাওয়ার গুলো খুব বিনয়ের সাথে কোনো সমাধান করতে চায়, কিন্তু সমাধানটা পলিটিক্যাল গভর্নমেন্ট করে না, তখন তার মানে কিন্তু এই গভর্নমেন্টের জন্য একটা ডিজাস্টার অ্যাওয়েটিং। মানে এক্সাম্পল, মানে খুব যে চেষ্টা করছে বিনয়ীভাবে ইন্ডিয়া, সেটার নজির কি? প্রমাণ কি? কথাবার্তাই তো বিনয় যে জনাব তারেক জিয়ার সাথে দেখে তার মনে হচ্ছে জন্ম জনান্তরের সম্পর্ক, অসংখ্য আগে থেকেই তার পরিচয়, মনেই হচ্ছে না প্রথমবার দেখা হচ্ছে। এগুলো তো হাই পলিটিক্যাল ফ্রেন্ডশিপ কথাবার্তা। আমি মনে করি এটা মর্যাদাপূর্ণ কথাবার্তাই হচ্ছে। নরেন্দ্র মোদী নিজে ইনভাইট করছেন, এটাও তো মর্যাদাপূর্ণ আমি বলবো। আমি যেটা বলছি, পিটার হাস যেটা করেছিলেন, তিনিও কিন্তু এই দৌড়দৌড়ি করেছিলেন 22 সালে, 23 সালে। আমরা অসংখ্য বসেছিলাম তখন, ইউর সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বসেছি, ইউএস এর সাথে বসেছি, সবার সাথে বসতাম, এবং তারা এই বিনয়ের সাথেই সমাধানের চেষ্টা করতো, করেছিল। এবং লাস্টে পিটার হাস শুধু একটাই কথা বলেছিল, একটা লাইন, এই টোটাল বিনয়ের মধ্যে, যদি ডেমোক্রেটিক্যালি গভর্নমেন্ট চেঞ্জ না করা যায়, তাহলে জনগণ আনডেমোক্রেটিক পথ বেছে নেবে। এক্স্যাক্টলি 2024 সালের জুলাই আগস্টে তাই ঘটেছে। তো আমি মনে করি এঙ্গেজমেন্টটা হচ্ছে, এর মাধ্যমে মেসেজও দিচ্ছে ভারত বা অন্যরা। এবং সার্জিও গোর আরেকটা মেসেজ দিয়ে গেছেন, যেটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, তুমি এখানে সরকার দেশ চালাতে গেলে তুমি ভারতের মতামতকে বা পজিটিভ মতামতকে পুরোপুরি উপেক্ষা করো না। এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর সাথে হাই কমিশনারের দেখা হলো। তো ভারত এবং আমেরিকা একটা ডিরেকশনে বাংলাদেশকে চাচ্ছে পলিটিক্যালি, হুম। সেটা অ্যাভয়েড করা সরকারের কখনোই ঠিক হবে না। জি। এখন এই ভারতকে বিভিন্ন সময় ধরেন আপনারাও দল হিসেবে কূটনৈতিক পর্যায়ে আপনিও যে বলছিলেন যে বিভিন্ন অনেক বৈঠক করেছেন। আ বিভিন্ন সময় ভারত বার্তা দিয়েছে জাতীয় পার্টিকে, সেই ধরেন ১৪ এর নির্বাচনের আগে সুজাতা সিং এসে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি এসে আ হোসেন মোহাম্মদ এরশাদকে কিভাবে চাপ দিলেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, সেটা যেমন খবর হয়েছিল। আবার ২৪ এর নির্বাচনের আগে জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি তখন গেলেন ভারতে এবং এসে বললেন ভারতের সাথে অনেক খোলামেলা আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনুমতি ছিল না, ভারতের অনুমতি ছিল না বলে তিনি আসলে সে সময় সে বিষয়গুলো বলেন নাই। ফলে অনেক রকম বার্তা বা যোগাযোগ ছিল। এখনো কি আছে? কোনো বার্তা দিচ্ছে ভারত আপনাদেরও? না দেখুন, এই বিষয়গুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে। একটা হচ্ছে আমির খুসরো সাহেবও অনেকদিন ভারতে ছিলেন সেই সময়, 16, 17, 18 সালে। তো ভারত একটা ফ্যাক্টর, পলিটিক্যালি তো আমরা ইগনোর করতে পারি না। আপনি ভারত বিরোধিতা করে অনেক ভোট পাবেন, মানুষ হই দিয়ে উঠবে, কিন্তু ভারতের সাথে অ্যান্টাগনিস্টিক থেকে দেশ চালানো কঠিন হবে। সেটা ভারতেরও বাংলাদেশের প্রতি অ্যান্টাগনিস্টিক থাকার কোনো যৌক্তিক কারণ নেই, বাংলাদেশেরও নাই। অটল বিহারী বাজপেয়ী সেই বিখ্যাত কথা, ইউ মে চেঞ্জ ইউর এনিমি, ইউ মে চেঞ্জ ইউর ফ্রেন্ড, বাট ইউ ক্যান নট চেঞ্জ ইউর নাইবার। এখন বাংলাদেশে তো 2001-এ কোনো সমস্যা হয়নি। 2001-এ তো জামাত বিএনপি সুন্দর ক্ষমতায় আসলো। শেখ হাসিনার রেখে যাওয়া প্রশাসন, শেখ হাসিনার ছকে করা কিছুটা কেয়ারটেকার গভর্নমেন্ট তখন এত অ্যাগ্রেসিভ ছিল না। তাদের অধীনে শেখ হাসিনা অনেক ভোট পেল, কিন্তু আসন পেল 58টা, হেরে গেল। কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো কখন? যখন 10 ট্রাক অস্ত্র ঢুকে গেল। সমস্যা হলো কখন? যখন বিএনপি 1,28,00,000 ভুয়া ভোটার দিয়ে আবার যে কোনো মূল্যে, বিএনপি জামাত যে কোনো মূল্যে ক্ষমতা আসার চেষ্টা করলো। সমস্যা হলো তখন যখন ইয়াজউদ্দিন সাহেব টেক ওভার করে নিলেন নিজেই, হুম, অর্থাৎ যে কোনো মূল্যে আবার ভোটে জিততে হবে। এই ফিলোসফিতে যখন বিএনপি চলে গেল, তখন ভারত সহ সকল সুপার পাওয়ার 111 নিয়ে আসলো। আচ্ছা, এবং লগি বৈঠা ছিল। এবং এরপরে যখন আওয়ামী লীগ আসলো, তখন ভারতের মনে হলো যে একতরফা আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী থাকলেও ভারতের সিকিউরিটি কনসার্ন নাই। অর্থাৎ একতরফা ভোটের আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকে, অ্যাটলিস্ট ভারতের সিকিউরিটি কোনো কনসার্ন নাই। যদিও আমি মনে করি এটা ভারতের রং এমফেসিস। একতরফা ভোটে কখনো সিকিউরিটি এনশিওর হয় না। তো সেক্ষেত্রে ভারত নিজেও নিশ্চয়ই তার রিশেপিং করছে, তার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, তার থিঙ্কিং অ্যাবাউট বাংলাদেশ চেঞ্জ করেছে, চেঞ্জ করতে হবে তাকে। আমি তো মনে করি ভারতের জামাতের সাথেও আলোচনা করা উচিত। দীনেশ ত্রিবেদী সাহেবের জামাত ইসলামীর সাথেও বন্ধুত্বপূর্ণ আলোচনা করা উচিত। বাংলাদেশের কিছু মানুষ এবং ভারতের কিছু মানুষ জামাতকে কখনো পলিটিক্যাল পার্টি হিসাবে দেখে না। আমি মনে করি সময় আসছে জামাত স্বীকার করে নেয়া জামাত একটা পলিটিক্যাল পার্টি। তাদের 71-এর ভূমিকা নিয়ে আমি ভোটের মাঠে তাদের ক্রিটিসাইজ করতে পারি, তাদের 2001 থেকে 2006 অনেক ভূমিকা নিয়ে কথা বলতে পারি, হুম। কিন্তু তারা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তরুণদের মধ্যে ঢুকে গেছে, এবং এই তারুণ্য জামাত বিরোধী দ্রুত হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি অন বোর্ডে বিএনপি কে যেমন এনেছে ভারত, হুম। সরকারি দলকে এনেছে, তাদের বিরোধী দল জামাত ইসলামীকেও আনতে হবে, এবং জামাত ইসলামীকেও সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। জামাত ইসলামী শুধু অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি করে যাবে, আহ, এটা তো হতে পারে না। তাহলে কিন্তু জামাত ইসলামী বা অ্যান্টি বা আওয়ামী লীগ রাজনীতি করে যাবে, তাহলে 10 বছর জামাত সুখে থাকবে, আবার 10 বছর জামাত চরম নির্যাতনের মধ্যে থাকবে। হার্ডলাইন দল হিসাবে জামাতের অনেকে হয়তো বা এটা একসেপ্ট করতে পারে, এটা কোনো পলিটিক্স হতে পারে না হুম। কিন্তু এবং আমার দেশের প্রশ্নটা ক্ষতি। ছিল যে ভারত আপনাদেরকে দল হিসেবে জাতীয় পার্টিকে কোনো বার্তা দিচ্ছে কিনা? আপনাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে কিনা? আমি যেহেতু আপনার টক শোতে খোলামেলা কথা বলি, আমরা 26 সালের ভোটে যাওয়ার ব্যাপারে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। তখন স্বাভাবিকভাবেই ভারতের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেই আমাদেরকে ভোটে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। আমরা অনেকটা বিএনপিকে ইনভাইট করেই ভোটে গিয়েছিলাম। হুম, স্বাভাবিকভাবেই ভোটের পরে যেহেতু আমরা পার্লামেন্টে নাই, প্রসেসে নাই, আমাদের সাথে সেভাবে আর যোগাযোগ নাই। তবে আমরা ভারতের কার্যকলাপগুলো পর্যবেক্ষণ করছি, অবজার্ভ করছি, এবং দেখছি তারা কিভাবে আস্তে আস্তে সরকারের সাথে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে, হুইচ ইজ গুড। আমরা তো কোনো মিলিটারি সলিউশন চাই না। বাংলাদেশ কান্ট অ্যাফোর্ড এনি মিলিটারি সলিউশন, কোনোভাবেই না, কোনো পক্ষ। এক্ষেত্রে ডিসকাশন করছে, আলোচনা করছে, এটি তো বাংলাদেশের জন্য কিন্তু একটি আমার এই অপরচুনিটি। প্রশ্নটা আপনার কাছে যেহেতু আপনি বললেন ভারতের অনুরোধেই আসলে 24 সালে ভোটে যাওয়া আপনাদের, তার আগে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ভারত অনুরোধ করে দ্বিধাদ্বন্দ্বটা কাটিয়ে দিল কি করে? না, ভারতের মানে ভারত আসলে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দিল এই কারণে, একটা লজিক তারা আমাদেরকে দেখিয়েছিল। ভারত বলতে আমি বলছি ভারতের সাংবাদিকরা বা যারা ছিলেন এখানে, তারা যেটা লজিক দিয়েছিল যে আওয়ামী লীগ ভোট করতে পারছে না, আওয়ামী লীগের মার্কা ব্যালটে থাকবে না, তোমরা ভোট করলে তোমাদের মার্কাটা ব্যালটে থাকবে, এবং এই মার্কা নিয়ে আর কখনো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না।
এটা আমাদের কাছে লজিক্যাল মনে হয়েছে। প্লাস নতুন গভর্নমেন্ট বিএনপি হবে, আমরা যদি ভোটে না যাই তাহলে বিএনপি আমাদেরকে আওয়ামী লীগের পাল্লায় দিবে। আর যদি আমরা ভোটে যাই তাহলে বিএনপি হয়তো বা চিন্তা করবে না, জাতীয় পার্টিও ভোটে আসছে, ভোটে ইনক্লুসিভ হয়েছে, এখানে বিএনপি আমার ধারণা জাতীয় পার্টির প্রতি রুষ্টটা কমে আসবে। যে গ্যাপটা ছিল আমাদের সাথে 14 সালে, 18 সালে, 24 সালের কারণে, সেটা অনেকটাই কমে গেছে আসলে। এটা 26-এর ভোটে যাওয়ার কারণেই কমেছে। তবে আমরা আপনারা ২৬ এক এ ভোটে গেলেন বলে বিএনপির সাথে গ্যাপ কমলো? বিএনপি তো আরো নারাজ না হলো, আপনাদের উপর অসন্তুষ্ট হলো ভোটে যাওয়াতে। 26-এর ভোটে ও যাওয়া হবে, হ্যাঁ, 24 ২৬ হ্যাঁ, ২৪ এর কথা বলছি। হ্যাঁ। আরেকটা জিনিস ঘটেছে, সেটা হলো বিএনপি নিজেও পর্যবেক্ষণ করছিল জাতীয় পার্টি ভোটে যায় কিনা। হুম, হুম। জাতীয় পার্টি ভোটে গিয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি 14, 18, 24-এর মতো একদম আওয়ামী লীগ যা বলবে তাই করবে, সেটা না। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি করছে। আরেকটা জিনিস ঘটেছিল, যেটা আমি বারবার বলেছি, আপনার টকশো বলেছি, জাতীয় পার্টি ভোটে না গেলে ডক্টর ইউনূস, এনসিপি এবং জামাত, তারা শেষ মুহূর্তে কোনো এক সময় ভোটে উইথড্র করতো না কিন্তু আমি না এবং ভোট। কনফিউজড হয়ে গেলাম। মানে আসলে আপনারা ২৪ সালে তো ভারতের অনুরোধে ভোটে গেলেন। আমি তো সেই প্রশ্নটা করছিলাম যে ২৪ সালে সেই দ্বিধাদ্বন্দ্ব আপনাদের কেটে গেল কি করে? ভারতের অনুরোধে গিয়েছে, আমি সে সময় মহাসচিব ছিলাম না, সেটা আমি বলতে পারবো না। তবে আমি একটা কথা বলতে পারি, আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের যখন ভারতে গিয়েছিলেন, যেটা নিয়ে এত সমালোচনা, আমার ধারণা উনি ভারতের থিঙ্ক ট্যাঙ্ককে বুঝাতে গিয়েছিলেন যে বাংলাদেশে আর কোনো একতরফা ভোট বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। যে কথাটি উনি লজিক্যালি বলার চেষ্টা করেছিলেন। ভারত সেটা শুনেছে কিনা সেই সময় ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিকরা, আমি জানি না। বাট তিনি এটা চেষ্টা করেছিলেন যে 24-এর ভোটটা করা হলে একতরফা, এটা দেশের জন্য ভালো কনসিকুয়েন্স আনবে, আসবে না, এবং ভারত বাংলাদেশের বন্ধুত্বেও এটা স্থায়ী দাগ পড়তে পারে। 24-এ কিন্তু প্রমাণ হলো যে জনাব জি এম কাদের এনথিসিসটা সঠিক ছিল। এখন 24-এর ভোটে যাওয়ার ক্ষেত্রে সেই সময় যেটি ঘটেছিল, উনি যখন ভারতে ছিলেন ঠিক সেই সময়ই দেখা গেল রওশন এরশাদকে চেয়ারম্যান করে একটা বিবৃতি দিয়ে দিয়েছিল জাতীয় পার্টির একাংশ। অর্থাৎ উনি ভোটে যাবেন না, সাথে সাথে জাতীয় পার্টিকে ভেঙে আরেকটা অংশকে ভোটে নিয়ে যাওয়া। উনি সেই ঝুঁকিটা নেননি দলের স্বার্থে, দলটা বাঁচানোর স্বার্থে। দল বাঁচাতে গেলে তো অনেক সময় ভ্রান্ত কাজ জেনে শুনে বুঝে করতে হয়। রাজনীতি তো নীলকণ্ঠ, হুম, বিষ খেতে হবে জেনে শুনে বুঝে। ওই জনাব তারেক জিয়া সাহেবকেও বিষ খেতে হবে। আওয়ামী লীগ উনি পছন্দ করুক না করুক, ওনার আওয়ামী লীগকে অ্যালাউ করতে হবে। হুম। শেখ হাসিনাকে উনি পছন্দ করুক না করুক, আচ্ছা। শেখ হাসিনার মানবাধিকার ওনাকেই দেখতে হবে, কারণ উনি প্রধানমন্ত্রী। ওনার কোনো অপশন নাই। উনি যে চেয়ারে বসছেন, এই চেয়ারের ব্যক্তিগত রাগ ক্ষোভ দুঃখের কোনো স্থান নাই। হুম, এটা প্রফেশনালি ওনাকে হ্যান্ডেল করতে হবে। তবে উনি যদি এটা হ্যান্ডেল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখুন, উনি কিন্তু কখনো বাংলাদেশে বৃহৎ কোনো আন্দোলন করার সুযোগ পাননি, বৃহৎ কোনো মুক্তিযুদ্ধ করার সুযোগ পাননি। ওনার এই সহাবস্থান সৃষ্টিটাই ওনাকে ওনার বাবার মতো মহান করতে পারে। জি। এখন সহাবস্থান সৃষ্টির মতো অবস্থা তো নতুন করে আর কিছু দেখা যাচ্ছে না। বিশেষ করে তার প্রতিক্রিয়া, ভারতের সাথে প্রতিক্রিয়া এই বিষয়গুলোর প্রেক্ষিতেই যেটি দেখা যাচ্ছে। কিন্তু আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার হই। আমি একটু গুলিয়ে ফেলেছি। আমাকে মাফ করবেন যে আপনারা ভারতের অনুরোধেই নির্বাচনে গেলে এটা ২৪ এ না ২৬ এ? 24-এর ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নাই, তাহলে তবে ২৬ এ। আচ্ছা। 26-এ আমরা বিভিন্নভাবে ভাইব পাচ্ছিলাম যে ভারত হুম, হুম। চাচ্ছে যেন জাতীয় পার্টিও ইলেকশনে যায়। আচ্ছা। একটু এবারে মানে জামাতে ইসলাম নিয়ে কথা বলছিলেন যে তরুণদের মধ্যে ঢুকে গেছে। জামাতে ইসলাম একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এখন প্রতিষ্ঠিত। তাদেরকে মানতে হবে পলিটিক্যাল পার্টি হিসেবে। তরুণদের মধ্যে ঢুকলো কি করে? মানে এত বছর তো জামাতে ইসলামকে যতভাবে সম্ভব দমন করার চেষ্টা করা হয়েছে, নিষিদ্ধও করা হয়েছিল শেষমেশ এসে। তাদের নিবন্ধন বাতিল আরো আগে থেকে। তরুণদের মধ্যে তারা এত ঢুকলো কি করে? এটা অনেক বড় একটা স্পেকট্রামের ডিসকাশন, মানে আমার মতামত ছিল, একটা হচ্ছে বারবার একতরফা ভোট হচ্ছে, সেই ভোটে একতরফা ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এটাকে বিএনপি ঠেকাতে পারছে না, মানে প্রথাগত রাজনীতি থেকে ঠেকাতে পারলো না। তাহলে অপ্রথাগত রাজনীতি হুম, ইসলামিক দলের দিকেই তরুণরা একটা ধাবিত হলো, কারণ তার সামনে আইকন নাই। দুই হচ্ছে কোচিং সেন্টার, স্কুল সাপোর্ট, কলেজ সাপোর্ট, মাদ্রাসা সাপোর্ট, এগুলো প্রাতিষ্ঠানিক ভাবে জামাত যেভাবে দিতে পেরেছে, আর কোন দল তার 1% দিতে পারেনি। এটাকে আপনি অন্যায় বলতে পারবেন না। হুম, আমার মনে হয় 20 বছর পরে ডাকসু দখল হবে, এটা মাথায় রেখে 20 বছর আগে কোচিং সেন্টার করা হয়েছে, এবং অনেক ছেলেপেলেকে ফ্রি পড়ানো হয়েছে কোচিং সেন্টারে। সভাপতি তারা পাবলিক ইউনিভার্সিটিতে বেশি চান্স পেয়েছে, এবং চান্স পেয়ে শিবির করছে, ভোট করছে, জয়ী হচ্ছে। তো আমার কাছে মনে হয় একটা বিশাল বড়
দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়েই জামাত আগিয়েছে, যেটা সকল দলের কাছে শিক্ষণীয়। এবং এই তরুণরা কিন্তু বাকি জীবনও জামাতই করবে, বাকি জীবনও জামাতই করবে। এখান থেকে আপনি তাদেরকে সরাতে পারবেন না, এটা একটা বাস্তবতা। আজকে জি। বাংলাদেশের প্রায় সবকটা বিশ্ববিদ্যালয় শিবিরের অ্যাবসলিউট মেজরিটি, একতরফা ভোট হলে শিবির জিতবে যদি সকল দল একসাথে অংশগ্রহণ করে। এটা এখনো কি পরিস্থিতি সেরকমই আছে? মানে আমরা তো দেখেছি একটা সকল বিশ্ববিদ্যালয়ের শিবিরই জিতেছে। এখন আবার ছাত্রদল এবং শিবিরের মধ্যে ভয়াবহ সাংঘর্ষিক একটা অবস্থান বিশ্ববিদ্যালয়গুলোতে। একটা অবজারভেশন আছে, অবশ্যই শিবির জিততো। লাস্ট টাইমও ইউনিস গভর্নমেন্টের সময়ও ফেয়ার ইলেকশনে এককভাবে ভোট করলেও শিবির সব জায়গায় জিততো, কিন্তু মার্জিনটা অনেক বেশি হয়ে গেছে। এই যে মার্জিনে শিবির ডাকসুতে বা অন্য জায়গায় জয়লাভ করেছে, ওই মার্জিনে তো ন্যাশনাল ভোটে কিন্তু জামাত ইসলামী জয়লাভ করলো না। অর্থাৎ ওইসব জায়গায়, ডাকসু সহ সব জায়গায় কোনো একটা কারণে আমার ধারণা ছাত্রলীগ তারা শিবিরকে ভোট দিয়েছে। দুটো কারণে: এক, শিবিরের আচরণগত কিছু ভালো ব্যবহারের কারণে, কিছু প্রোটেকশন দিয়েছে শিবির এই কারণে। দ্বিতীয় হচ্ছে বিএনপিকেও একটা মেসেজ দেওয়া হয়েছে, তোমরা যদি আওয়ামী লীগের প্রতি ট্রু অ্যান্টাগনিস্টিক থাকো, সামনের ভোটে তোমরা কিন্তু জামাতের কাছে হেরে যাবে। এবং বিএনপি কিন্তু এই ভয়টা পেয়েছে, এবং আমরা দেখেছি তারা ভোটের সময় বিভিন্ন ভাবে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করেছে। ওই যে আমি বললাম প্রত্যাশা, প্রথমে যেটা আপনাকে বলেছিলাম, ভোটের আগে তো জনাব তারেক জিয়া একটা প্রত্যাশা দিয়েছে যে আমি সহাবস্থান করব। বড় বড় নেতারা বলেছে যে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে বিভিন্ন জেলায়। ভোটের পরে গিয়ে এ বিষয়ে শীতল হয়ে গেছে, যেটি খুবই ঝুঁকিপূর্ণ। আপনি প্রথমবারের মতো একটা আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে আপনি আশাটাকে ঘুরে বালি দিয়ে দিলেন, আপনি 5 বছর চালাতে অনেক কষ্ট হবে। তো আমি মনে করি তরুণদের মধ্যে জামাত ঢুকেছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। আহ, তাদেরকেও গতানুগতিক জামাতের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকেও এটা মানতে হবে, জামাত শিবির আমাদের রাজনীতির পার্ট, আমাদের সমাজের পার্ট। তাদের সাথে সহাবস্থান, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে পলিটিক্যাল আলাপ, তারা যেন বেশি বেশি টক শোয়ে আসে, পলিটিক্যাল ডিসকাশনে যায়, তাদেরকে ওপেন আপ করা, এটা এখন জাতি গঠনের জন্য দরকার। আ জামাত বিরোধী দল হিসেবে এই ১ম বারের মতো তাদেরও ৬ মাস বিরোধী দল হিসেবে তাদের মূল্যায়নটা মানে বিরোধী দল হিসেবে জামাতকে কিভাবে মূল্যায়ন করছেন? খুব বিনয়ের সাথে বলবো, জামাত অ্যাজ এ বিরোধী দল কনফিউজড, পারপ্লেক্স, হেজিটেন্ট। তারা কি বিরোধিতা করবে এটা ঠিক বুঝে উঠতে পারছে না, কতটুকু করবে এটা বুঝে উঠতে পারছে না। কারণ একটাই, পলিটিক্সটা স্পষ্ট না। এই জামাত তো কিছুদিন আগেও বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে। জামাতের এনিমি কি, সরি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে। জামাতের অপোজিশন কি বিএনপি না আওয়ামী লীগ? জামাতের অপোজিশন কখনো, জামাতের অপোজিশন জামাতের অপোজিশন কখনোই বিএনপি না, বিএনপির অপোজিশন কখনোই জামাত না। কৃত্রিম ভাবে এটাকে দেখানোর চেষ্টা করা হলে স্বভাবতই এটা ওয়ার্কেবল হচ্ছে না। পাশাপাশি জামাতের যে সমস্যাটা হয়েছে, তাদের একটা বড় অংশের এমপিরাই লোকাল অ্যান্ড ভোকাল না। জামাতে যেহেতু নিজস্ব মুক্ত বুদ্ধির চর্চা নাই, এক্স টেম্পো পার্লামেন্টে সরকারকে দায়বদ্ধ করা, মন্ত্রীকে দায়বদ্ধ করার যে দক্ষতা, সে প্র্যাকটিসটাও জামাতের ছিল না। পাশাপাশি ন্যাচারালি সেই দায়িত্বটাও তারা পালন করতে পারছে না, পারবে না। আমার কাছে মনে হয় এই সংসদটা অকার্যকর হতে যাচ্ছে। এই সংসদ কার্যকর হবে না, এবং আমি গতকালকে বলছি, আজকেও বলছি, তার একটা নিদর্শনও আছে। এখন পর্যন্ত সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলো করা হয়নি। অর্থাৎ কেউ একজন মাননীয় প্রধানমন্ত্রীকে এই অ্যাডভাইসটা দেননি যে নতুন সংসদে 1 মাসের মধ্যে স্ট্যান্ডিং কমিটি করতে হয়, প্রথম অধিবেশনেই করতে হয়। তো এটা ওভারলুক হয়ে গেছে। এর মানে মন্ত্রীরা বলগাহীন পাওয়ার পাচ্ছে। মন্ত্রীদের দায়বদ্ধের জন্য সংসদ নাই, আবার স্ট্যান্ডিং কমিটিও নাই। হুম, তাহলে তো দায়বদ্ধহীন একটি সরকার, দায়বদ্ধহীন মন্ত্রণালয় করাপ্টেড হতে বাধ্য, অ্যাবসলিউটিজম হতে বাধ্য। অ্যাবসলিউটিজম উইল টার্ন ইনটু অথরিটারিয়ানিজম, অথরিটারিজম টার্ন ইনটু আমাদের নেক্সট ইলেকশনের উপর ইম্প্যাক্ট পড়ে যাবে। এই সাইকেলটা তো নষ্ট হয়ে গেছে ভারসাম্য না থাকার কারণে। আমি মনে করি না জামাত বিরোধী দল হিসেবে সফল হতে পারবে। জি। শেষ প্রসঙ্গ রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি আ এখন নিশ্চিত। আম কেমন মনে হচ্ছে? মানে রাষ্ট্রপতি নির্বাচনটাকে নিয়ে আপনার মূল্যায়ন কি? তবে তার একটা কথা বলি, তবে জামাত কিন্তু 2001 থেকে 2006 যারা মন্ত্রী ছিল, তারা কিন্তু আবার মন্ত্রী হিসাবে সফল ছিল, এবং মন্ত্রী হিসেবে অনেস্ট ছিল। যে 3 জন বা 2 জন মন্ত্রী ছিলেন, তারা তাদের মন্ত্রণালয় সঠিকভাবে চালিয়েছেন। আমি
তাদের আন্ডারে যারা কাজ করেছে তাদের কাছে শুনেছি, এবং কোনো অসৎ তাদের বিরুদ্ধে নাই। মির্জা ফখরুল সাহেব যদি রাষ্ট্রপতি হন, প্রথম হচ্ছে তিনি একজন উদারপন্থী মানুষ, চরমভাবে নির্যাতিত, এবং শত আঘাত শত বাধা সত্ত্বেও উনি বিএনপি ভাঙতে দেয়নি। এন্টার বিএনপি তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং আমি জানি রাজনীতিবিদ হিসাবে আওয়ামী লীগ থেকে বিএনপি ভাঙার জন্য তার উপর অসম্ভব চাপ ছিল, অসম্ভব নির্যাতন ছিল, প্রলোভন ছিল। উনি সকল নির্যাতন সহ্য করে দলটা ঠিক জায়গায় রেখেছেন বলেই আজকে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। ওনাকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয়, আমি মনে করি এটা বিএনপির জন্য একটা সঠিক সিদ্ধান্ত হবে, এবং উনি অনেকটা আমাদের আব্দুল হামিদ সাহেবের মতো সর্বজন গ্রহণযোগ্য হবেন। দ্বিতীয় হলো, বিএনপির মধ্যে একটা প্রো লিবারেশন ধারা আছে, একটা অ্যান্টি লিবারেশন ধারা আছে। বিএনপির মধ্যে একটা প্রগতিশীল ধারা আছে, একটা রাইটিস্ট ধারা আছে। আমি নিজেও দেখতে যাচ্ছিলাম বিএনপির থেকে রাষ্ট্রপতি কোন ধারায় হয়। আমি অত্যন্ত আনন্দিত যে প্রগতিশীল এবং প্রো লিবারেশন ধারার থেকেই একজন রাষ্ট্রপতি হয়েছেন। তো এটি অবশ্যই আমি মনে করি ভালো একটি উদ্যোগ। এবং উনি উনি শুধু উনি কিন্তু রাষ্ট্রপতি যিনি, তিনি কিন্তু ওই বিএনপি সরকারের রাষ্ট্রপতি না, উনি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। এই বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে উনি কাজ করবেন, আমরা এই আকাঙ্ক্ষা রাখছি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার পাটোয়ারি আপনাকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার সুযোগ হলো। সামনে নিশ্চয়ই আপনাদের অবস্থান বা আপনাদের দলীয় কোনো কার্যক্রম সেগুলো নিয়েও কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।